বিকালে অফিস থেকে ফেরার সময় বিষণ্ণ মনে একটা বেঞ্চের উপরে বিমলকে বসে থাকতে দেখে হকচকিয়ে দাঁড়িয়ে গেল অর্ক। পাকা আমের মতো টকটকে গায়ের রঙের মানুষটার মন খারাপ থাকলে মুখের রং একেবারে উড়ে যায়। আর সত্যি অর্ক লক্ষ্য করে দেখল এখন বিমলের মুখের রং পুরোটা যেন উড়ে গেছে। বেচারা বিবর্ণ মুখে পার্কের এক কোণের বেঞ্চিতে চুপচাপ বসে আছে। চোখে মুখে একরাশ আতঙ্ক দেখা যাচ্ছে তার। দেখে মনে হচ্ছে কত রাত যেন ঠিকমতো ঘুমোয়নি মানুষটা। তার বন্ধুর এমন হাল কেন জানার জন্য অর্ক এগিয়ে গেল বিমলের দিকে। রেলিং টপকিয়ে কাঠের বেঞ্চটার কাছাকাছি গিয়ে বিমলের আপাদ মস্তক আরো একবার খুঁটিয়ে দেখে নিল অর্ক। আর মনে মনে ভাবল আসলে কি মানুষটা তার বন্ধু বিমল, নাকি বিমলের মতো দেখতে অন্য কেউ। তবে অর্কর মনের ভিতরে উদয় হওয়া প্রশ্নের উত্তরটা তৎক্ষণাৎ বিমল নিজেই দিয়ে দিল। অর্ককে দেখে কাতর কণ্ঠে বলে উঠল সে, বন্ধু আমাকে বাঁচা, টানা একটা সপ্তাহ ঘুম নামক বস্তুটা আমার জীবন থেকে উধাও হয়ে গিয়েছে। এমন ভাবে আর কয়েকটা দিন চললে আমি বোধহয় মরেই যাব। হকচকিয়ে উঠল অর্ক। তবে মানুষটা যে অর্কর বন্ধু বিমল সেই বিষয়ে আর কোনো সন্দেহ রইল না তার। বিমলের পাশের খালি জায়গাটিতে বসে অর্ককে জিজ্ঞেস করল, কি এমন হয়েছে ভাই? চেহারার এই অবস্থা কেন? এমন কি করেছিস যে রাতে ঘুম আসছে না তোর? বিমল কিছুক্ষণ হাঁটুর দিকে মাথা নিচু করে থাকে। তারপর আবার অর্কর দিকে ফেল ফেলে চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে নিয়ে ঘটনার বিস্তারিত বলতে শুরু করে সে। ঘটনা শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। তুই তো জানিস আমি ব্যাচেলার মানুষ, কয়েকজনের সাথে ঘর শেয়ার করে থাকছি এতদিন। তোকে সেদিন বলেছিলাম না অফিসের কাছাকাছি একটা এক কামরার ঘরের খোঁজ পেয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে ব্যাচেলার ঘর ছেড়ে ওখানেই উঠব। হ্যাঁ তা তো বলেছিস। তা উঠেছিস নতুন ঘরে? হ্যাঁ, কিন্তু সমস্যা বাড়ি নিয়ে নয়, সমস্যাটা অন্যখানে। আবার কোথায় সমস্যা ভাই? তুই একটু খুলে বলতো আমায় কি বলতে চাইছিস। আমি এত ঘোরানো পেঁচানো কথা বুঝতে পারি না আসলে। বিমল এবার একটু গলা ঝাড়া মেরে নিজের দু হাত দিয়ে চোখ দুটো একবার ভালো করে মুছে নিল। তারপর নড়ে চড়ে বসে আবার বলতে শুরু করলো। ঘরটা যেদিন দেখতে গেলাম দেখি বেশ ভালো লাগলো জানিস তো। তা চটজলদি ব্রোকারকে হ্যাঁ বলে ঘরের চাবি নিয়ে নিলাম। চাবিটা হাতে নিয়ে সোজা এলাম মেসবাড়ির দিকে। এতদিন যাদের সাথে ঘর শেয়ার করেছিলাম তাদের বললাম আগামী মাস থেকে আমি এই মেস ছেড়ে দেব। তারা খুব একটা জোরাজোরি করলো না। তা মেসে থাকাকালীন আমরা সবাই কিছু কিছু করে টাকা দিয়ে ঘরের সব কিছু ভাগাভাগি করে কিনেছিলাম। তাই মেস ছেড়ে দেওয়ার সময় তেমন কোনো কিছুই সঙ্গে করে নিয়ে যাইনি নতুন ঘরে। ওই কিছু টিউবলাইট, একটা বালতি আর জামা কাপড়, ব্যাস। ভেবেছিলাম নতুন ঘরে আবার সব কিছু নতুন করেই কিনবো, আর কিছুদিনের ভেতরে ব্যবহারের সব কিছু কিনেও নিয়েছিলাম। তবে ঝামেলাটা শুরু হলো যবে থেকে একটা অপয়া বিছানা ঘরে আনলাম সেদিন থেকে। বিমলের কথা একটু থামতেই অর্ক বিমলকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, অপয়া বিছানাটা কি জিনিস ভাই? শোবার খাট অপয়া হয় নাকি? হ্যাঁ। অর্ক এই কথাটা বলেই একটু হেসে উঠল, কিন্তু কিছুক্ষণ পর বিমলের মুখে ভারী বিষণ্ণতা দেখে আবার চুপ করে গেল সে। আর মনে মনে ভাবল সামনের মানুষটার মনে কি চলছে সেটা নিজের সাথে না ঘটলে কোনোদিনও তার টের পাওয়া যায় না। অর্ক আবার বিমলকে বলে, আচ্ছা বাবা আর ঠাট্টা করবো না, নে বল পরেরটা বল দেখি। তুই তো জানিসই আমি প্রতি মঙ্গলবার গৌহাটে অনেক নতুন পুরাতন আসবাবপত্র সহ নানান জিনিস দেখতে যাই। তো সেদিন আমি অফিস থেকে ফেরবার পথে গৌহাটের এক কোণে রাখা একটা পালঙ্ক দেখলাম। একবার দেখাতে বেশ চোখে লাগলো জানিস তো। খাটটা পুরানো আমলের হলেও দেখতে বাড়ি চমৎকার, একদম রাজবাড়ি টাইপের।
আর খাটের নকশাগুলো এতটাই নিখুঁত যে দেখলে চোখ ফেরানো যায় না। তা আমার মাথায় এলো আমার বাড়িতে কোনো বিছানা নেই, এতদিন শুধু ব্ল্যাঙ্কেট পেতে ঘুমাচ্ছি আমি। তাই ভাবলাম খাটটা যদি দাম দরে হয়ে যায় তাহলে নিয়েই ফেলবো। এইসব ভেবে বিক্রেতার কাছে গেলাম। তার দামের বিষয়ে কথা বলতে গিয়ে জানতে পারলাম খাটটা কোনো পুরানো এক জমিদার বাবুর সোফার খাট। তিনি মারা যাওয়ার পর বাড়ির কর্মচারীরা খাটটা পুরানো হাটে বেচে দিয়ে গেছে। শুনে ভারী আশ্চর্য লেগেছিল জানিস তো। একটা এমন খাট বানাতে কত খরচা হয়েছিল ভাবলেই বুকের ভেতরটা হু হু করে ওঠে। আর এরম জিনিস নাকি বাড়ির চাকর বাকররা দিয়ে গেছে। তা তখন জিনিসটা এতটাই পছন্দ হয়েছিল আমার, আর অন্য কথা মাথায় যায়নি। আবার নিখুঁত করে দেখতে শুরু করলাম। পালঙ্কটার কারুকার্য দেখে আমারও মনে হচ্ছিল এমন দুর্লভ কাঠ আর এমন নিখুঁত হাতের কারুকার্য নিতান্ত কোনো সাধারণ ব্যক্তির ব্যবহারের জন্য তৈরি হতে পারে না। আমি কখনো এমন পুরানো জিনিস কিনিনি, তবে সেদিন ওই খাটটাকে দেখার পর কেন জানি না নেওয়ার মন হলো। তার দামাদামি করা শুরু করলাম। অনেক কথা কাটাকাটির পর শেষমেশ নগদ 7,000 টাকা দিয়ে ওই পুরানো খাটটা কিনেছিলাম। তবে বুঝতে পারলাম খাটটার সব কিছুই ভালো, কিন্তু ডান দিকের একটা পায়া গোড়া থেকে ভাঙা ছিল। কিন্তু সেটা নিয়ে আমার বেশি মাথা ব্যথা ছিল না। শেষমেশ যে পালঙ্কটার মালিক হতে পেরেছি সেটা ভেবেই একরকম শান্তি কাজ করছিল মনে। সব কিছু ঠিকঠাক করার পর একটা ছোট হাতি ডেকে সেদিনই সন্ধ্যার আগে খাটটাকে ঘরে এনে ফিট করে ফেললাম। অবশ্য ভাঙা পায়াটা তখনও সারানো হয়নি, তাই পায়ার পরিবর্তে কয়েকখান ইট বসিয়ে রেখেছিলাম যাতে বেশি নড়াচড়া না করতে পারে। তুই তো জানিস আমি বেশিরভাগ সময় রাত করেই ঘরে ফিরি, কিন্তু সেদিন কেন জানি না আর ঘর থেকেই বেরোতে ইচ্ছা করলো না। জলদি রাতের খাবার বানিয়ে নিয়ে খেয়ে ফেললাম। তারপর নতুন খাটের ওপর আরাম করে শরীরটাকে এলিয়ে দিলাম। কিছুক্ষণ নিখুঁত করে খাটটাকে দেখলাম। চোখে পড়ল কাঠের ওপর বেশ ডিটেলিং করে অনেক ধরনের কারুকার্য করা আছে। কিছুক্ষণ পর একটা তৃপ্তির ঢেকুর তুলে শুতে গেলাম। নিজেকে কেন জানি না কেমন জমিদার মনে হচ্ছিল। তারপর একটা গল্পের বই পড়তে পড়তে কখন যে চোখ লেগে এসেছিল নিজেই বুঝতে পারিনি। কিন্তু ঘুমটা হঠাৎ ভাঙল মাঝরাতে একটা বিশ্রী শব্দ শুনে। আমার ঘরে ঢোকার যে রাস্তাটা সেটা প্রকাণ্ড এক বারান্দা। এই বারান্দা হয়েই বাকিদেরও নিজেদের ঘরে ঢুকতে হয়। তা যাকগে, তখন ঘড়িতে প্রায় 2টো বাজে। একটা অদ্ভুত শব্দে ঘুমটা ভেঙে গেছিল। ঘুম ঘুম চোখে কানে ভেসে এলো কেউ যেন ঘরের বারান্দায় খুব ভারী কিছু একটা টেনে হিজড়ে নিয়ে বেড়াচ্ছে। বেশ বিরক্ত হলাম আমি। মনে মনে ভাবলাম এত রাতে এগুলো করার মানে কি। ঘুম মিশ্রিত কণ্ঠে বিছানায় উঠে বসে জিজ্ঞাসা করলাম, বাইরে কি কেউ আছেন? রাত্রির বেলায় যত সব, কিন্তু কে শোনে কার কথা? বাইরের সেই শব্দটা তার নিজের খেয়াল মতো তখনও পায়চারি করে বেড়াচ্ছে। এবার খানিকটা রাগ হলো আমার। ভাবছিলাম এত রাতে মানুষের ঘুম নষ্ট করতে কে এলো রে বাবা, এই আক্কেল মানুষজন। বিছানার উপরে বসেই কড়া স্বরে বললাম, কোনো আক্কেল জ্ঞান নেই নাকি? রাত 2টোর সময় শব্দ করে অন্যের ঘুম ভাঙাচ্ছেন। আমি বিছানা ছেড়ে উঠলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। কথাটা বলার পর দেখলাম শব্দটা থেমে গেল। ভাবলাম হয়তো লোকটা রাতে ঘা পড়েছে, এবার বুদ্ধি শুদ্ধি হয়েছে হয়তো। তা আবার বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার মাথায় এলো এই ঘরটায় ঢোকার সময় যিনি আমাকে ঘরের চাবি দিয়েছিলেন তিনি বলেছিলেন এখন আমি ছাড়া এই ফ্লোরে আর কেউ নেই। এই কথাটা মনে পড়তেই আমি বিছানায় হুড়মুড়িয়ে উঠে বসলাম। নিজের মনকেই প্রশ্নবিদ্ধ করে বসলাম, এই ফ্লোরে যদি কেউ না থাকে তাহলে ঘরের বাইরে এত রাতে কি আসবে? অজানা কোনো ভয়ে বুকটা ঢিপ ঢিপ করে উঠল।
অন্ধকারে একবার কাঁপা কাঁপা চোখে জানলা দিয়ে বাইরে দিয়ে তাকালাম। না, সেখানে কেউ নাই। নিজের মনকে শক্ত করলাম। হয়তো ঘুমের ভেতরে কোনো স্বপ্ন টপ্ন দেখেছি। সকালে অফিস ছিল, তাই আর জেগে না থেকে আবার শুয়ে পড়লাম। কিন্তু কেন জানি না এবার আর ঘুম আসলো না। কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকার পর হঠাৎ করে মনে হলো এবারে জানলার বাইরে অন্ধকারের মাঝে কেউ একজন ক্ষীণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। মনের ভেতর কেমন যেন অস্বস্তি হতে শুরু করলো। নিজের মনেই বলে উঠলাম, বাড়িতে কোনো চোর টোর ঢুকলো না তো? কিন্তু এত রাতে চোর নিচের 3 তলা ছেড়ে আমার ঘরের বাইরেই বা কি করতে আসবে? এসব ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। মাঝরাতের মৃদু হাওয়াতে জানলার পর্দাটা পেন্ডুলামের মতো দোল খেয়ে বেড়াচ্ছে। মনের মাঝে ভয় নিয়ে শুয়ে থাকার চেয়ে উঠে একটাবার যাচাই করে নেওয়াটাই উত্তম মনে হলো আমার। তাই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম আর পা টিপে টিপে খুব সন্তর্পণে দরজার দিকে এগিয়ে এলাম। বারান্দার সুইচটা অন করে দরজা খুলে দেখলাম সেখানে তো কেউ নেই। ভাবলাম হয়তো আমার অবচেতন মন নতুন জায়গা পেয়ে নানান নতুন খেয়ালি পোলাও তৈরি করছে। তারপর আবার সুইচ অফ করে দরজা দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। কিন্তু শোবার পর কিছুক্ষণ পরেই মনে হলো এই ঘরে এখন আমি ছাড়া আরো একজন রয়েছে। অন্ধকার নিস্তব্ধ ঘরে তার নিঃশ্বাসের শব্দ কানে ভেসে আসছে। বালিশে মুখ গুঁজে দিয়ে কান দুটো সজাগ করে চুপচাপ সেই নিঃশ্বাসের উৎস খোঁজার চেষ্টা করলাম। ঠিক তখনই ভয় আমার শির দাঁড়াবে এক ঠান্ডা জলের স্রোত বয়ে গেল পুরো শরীর জুড়ে। নিঃশ্বাসের শব্দটা আর কোথাও নয়, ঠিক আমার বিছানার নিচে থেকে আসছিল। ভয়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। বুকে সাহস সঞ্চয় করে পাশে থাকা মোবাইলটা হাতে নিয়ে ফ্ল্যাশ চালিয়ে খাটের নিচে সঙ্গে সঙ্গে আলো ফেরালাম। কিন্তু খাটের নিচ পুরো ফাঁকা ছিল। তখন মনে হঠাৎ কে যেন বলে উঠল, এতক্ষণ কার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম আমি? নিজেকে আরো একবার গালমন্দ দিয়ে খাটের নিচ থেকে মাথাটা তুলছিলাম, ঠিক তখনই সামনের দেওয়ালে একটা বিকট ছায়া মূর্তি দেখে হৃৎপিণ্ড যেন এক লাফে বেরিয়ে আসতে চাইছিল রে ভাই আমার। ভয়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছিল। কিন্তু আমার নজর তখনও সে ছায়া মূর্তিটার উপরেই ছিল। দেখলাম একটা নারী মূর্তি খোলা চুলে ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে। খোলা জানালা দিয়ে বয়ে আসা বাতাসে সেই ছায়া মূর্তির চুলগুলো লাগামহীন ভাবে উড়ে বেড়াচ্ছে। ভয়ে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল আমার। মাথা তুলে বিছানার বসবার মতো সাহস বা শক্তি কোনোটাই তখন আমার ভিতরে আর ছিল না। পিছনে দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তিটা যে রক্ত মাংসের সাধারণ কোনো নারী নয়, সেটা ততক্ষণে ভালো মতো বুঝে গিয়েছিলাম আমি। সেই ছায়া মূর্তি ঠিক আমার পিছনেই দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছিল যেন মাথা তুলে একবার ঘাড় গোড়ালেই সে তার ভয়ঙ্কর থাবা দিয়ে আমার মাথাটা ধর থেকে আলাদা করে দেওয়ার জন্যই অপেক্ষা করছে। কিন্তু বুঝলাম ওভাবে কতক্ষণ থাকবো। তাই বুদ্ধি খাটিয়ে মাথাটা ওপরে না তুলে বিছানার ওপরে থাকা শরীরের বাকি অংশটা একটানে মেঝেতে এনে ফেললাম। সেই ছায়া মূর্তিটার ওপরের মোবাইলের টর্চটা ফেলতেই ভয় আতঙ্কে চোয়ালটা ঝুলে পড়ার মতো অবস্থা হয়ে এলো আমার। মুখ থেকে খুব ক্ষীণ স্বরে বেরিয়ে এসেছিল কয়েকটা শব্দ, কে কে তুমি? এবার বিমলের কণ্ঠস্বর কেমন জানি একটা জড়িয়ে আসছিল। তাই অর্ক বিমলকে থামিয়ে তাকে বলে উঠল, কাকে দেখেছিলিস সেদিন রাতে? কে ছিল সেই ছায়ামূর্তিটা? আমি জানি না। ওই নারী ছায়ামূর্তিটাকে আমি ঠিক কয়েক সেকেন্ডের জন্যই দেখেছিলাম। তবে এইটুকু বুঝেছিলাম অল্প বয়সী একটা মেয়ে, শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন, শান্ত চোখ জোড়া যেন বাইরে বেরিয়ে আসতে চাইছিল। আর বিভৎস অমন রূপ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর কি হলো? মানে
সেই ছায়ামূর্তিটা কি উধাও হয়ে গেল? হ্যাঁ রে, সেদিনের মতো উধাও হয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় দিন আবার নতুন আর একটা ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমি। আবার কি নতুন ঘটনা? মানে কি বলতে চাইছিস তুই? সেদিন রাতে এমন ভয়ানক অভিজ্ঞতার পর আর কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারিনি আমি। সারা রাত ভয়ে কুঁকুরে বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসেছিলাম। পরে ভোরের দিকে অবচেতন মনে সামান্য ঘুম নেমে এসেছিল, কিন্তু রাতের আধার ফুরিয়ে দিনের আলো ফুটতেই রাতের সবকিছু নিছক দুঃস্বপ্ন ভেবেই উড়িয়ে দিয়েছিলাম আমি। ঘুম থেকে উঠে আবার রোজকার মতো অফিসে গিয়ে নানান ব্যস্ততায় বেমালুম ভুলে গিয়েছিলাম রাতের ঘটনাটা। সেদিনই অফিস কলিগ সুরেশদার বিবাহ বার্ষিকী ছিল, তাই অফিসের কয়েকজনকে রাতে নিমন্ত্রণ করেছিলেন। আমিও ছিলাম ওই কয়েকজনের ভিতরে। তাই অফিস শেষ হওয়ার পরে সুরেশদার বাড়ি চলে গিয়েছিলাম। সেই রাতে আমার বেশ দেরি হয়ে গিয়েছিল। সারাদিন অফিসের খাটুনি, তারপর ইনভিটেশন অ্যাটেন্ড। উফ, এত কিছুর পর বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর গত রাতে ঠিকমতো ঘুম না হওয়াতে শরীরটা একদম কাহিল লাগছিল। তাই ঘরে ফিরে এসে জামা কাপড় না খুলেই শুয়ে পড়েছিলাম বিছানায়। গত রাতের ভয়ঙ্কর ঘটনাটার কথা মাথাতেই ছিল না আমার। খানিকক্ষণ ঘুমানোর পর হঠাৎ করে সেদিন রাতেও ঘুমটা ভেঙে গেল আমার। ঘুম ভাঙতেই পুরো ঘরটা জুড়ে কেমন একটা অস্বস্তিকর ভাব আর গুমোট গরম ছেয়ে রয়েছে মনে হলো। এখন তো গরম প্রায় শেষের দিকে, তবুও সেদিন রাতে কেন জানি মনে হলো আমার প্রচন্ড গরম লাগছে। পুরো শরীরটাও কেমন ঘেমে গিয়ে স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছে। ভাবলাম একটু ফ্যানটা ছেড়ে দিই, যদি গরমটা একটু কমে। কিন্তু কথাটা ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে মেঝেতে পা রাখতেই বুকটা ছ্যাঁত করে উঠলো আমার। মনে হলো পায়ের নিচে একজোড়া হিমশীতল বরফের মতো ঠান্ডা কিছু চাপা পড়েছে। মুহূর্তে পা দুটো উপরে তুলে ফেললাম আমি। তারপর বালিশের পাশে থাকা মোবাইলটা হাতে নিয়ে ফ্ল্যাশ জ্বালতেই দেখলাম মেঝেতে কোনো কিছুই নেই। কিন্তু কেন জানি না মনে হলো পায়ের পাতায় তরল জাতীয় কিছু একটা লেগে আছে। হাতে ধরে রাখা মোবাইলের আলো পায়ের দিকে ফেলতেই বুকটা আরো একবার কেঁপে উঠলো আমার। দেখলাম দুটো পায়ের পাতায় লাল রঙের জমাট তরল কিছু একটা লেগে রয়েছে। বাম হাতে সেই জমাট বাঁধা তরল পদার্থের খানিকটা আঙুল দিয়ে লাগিয়ে নাকের কাছে নিতেই নিজের অজান্তেই মুখ থেকে অস্পষ্টভাবে বেরিয়ে এলো রক্ত। কিন্তু এই ঘরে রক্ত এলো কোত্থেকে? নিচের দিকে ঝুঁকে পড়ে আবার ভালো মতো দেখলাম। তারপর মোবাইলের ফ্ল্যাশটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। আবার খাটের নিচে আলো পড়তেই আমি নিচু হয়ে দেখলাম হঠাৎ এক জোড়া জ্বলন্ত চোখ দেখে এক লাফে উঠে পড়লাম দেওয়ালের সাথে, নিজেকে সাঁটিয়ে নিয়ে দাঁড়ালাম নিস্তব্ধ করে। নিজের বুকের উচ্চস্বর শব্দে ক্রমাগত কানে আঘাত করে যাচ্ছিল আমায়। নিজের মনেই বললাম, কি হচ্ছে এসব? অন্ধকারে ঘরটা যেন গিলে খেতে চাইছে আমাকে। আমি কোনোদিন ভূত প্রেতে বিশ্বাস করিনি। এত কিছুর পরেও মনে হলো কোনো শয়তান লোক হয়তো আমাকে এসব করে ভয় দেখাচ্ছে। বুকে সাহস নিয়ে দেওয়ালের কাছেই হাঁটু গেড়ে বসে পড়লাম। তারপর খাটের নিচে মোবাইলের টর্চ ফেলতেই দেখলাম একটা হুলো বেড়াল মুখে আধ খাওয়া একটা মুরগি ধরে চুপচাপ বসে আছে। দৃশ্যটা দেখে একদিক থেকে প্রচন্ড রাগ হলেও পরক্ষণেই যেন দেহে প্রাণ ফিরে এলো আমার। তার মানে এতক্ষণ বিড়ালটাকে দেখেই মিথ্যে ভয় পাচ্ছিলাম আমি। আর আমার পায়ের পাতায় যে রক্তটা লেগে আছে ওইটা মৃত মুরগিটার। ঘাম দিয়ে জ্বর ছাড়লো মনে হলো যেন আমার। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়ালটাকে ঘরের বাইরে বের করে দিলাম। তারপর ফ্যানটাকে চালু করে দিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘরের ভিতরের যে অস্বস্তিকর ভাবটা ছিল তখনও ঠিক পুরোপুরি কেটে ওঠেনি। আবার বিছানায় উঠে পাশ ফিরে শুনলাম।
কিন্তু ঘুম আসছিল না আর কোনো মতেই। একবার মনে হলো সোজা হয়ে শুতে, তাই আবার সোজা হলাম। আর সোজা হতেই মনে হলো উপরে ঘূর্ণায়মান সিলিং ফ্যানটা ঝপ করে একদম কয়েক হাত মুখের ওপরে নেমে এসেছে আমার, যেন আর একটু হলেই পাখার আঘাতে আমার মুখটাকে বিবর্ণ করে দেবে। এবার ভালো করে পাখার দিকে তাকালাম আর দেখলাম না, সবকিছুই স্বাভাবিক, পুরোটাই আমার মনের ভ্রম। পাখাটা স্বাভাবিকভাবেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে সিলিং এর সাথে ঘুরে চলেছে। অনেক কষ্টে ঘুমানোর চেষ্টা করলাম আবার, কিন্তু এত কিছুর পর একজন সুস্থ স্বাভাবিক মানুষ কি আর ঘুমাতে পারে? আমারও আর ঘুম ধরল না। মোবাইলে দেখলাম রাত তখন প্রায় শেষের দিকে। ভাবলাম আর ঘুমিয়ে কোনো কাজ নেই, একটু ছাদে গিয়ে পায়চারি করে আসি, ঠান্ডা বাতাসে একটু হলেও শান্তি পাবো। তাই বিছানা থেকে উঠে ঘরের দরজা খুলে সরু সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলাম ধীরে ধীরে। শেষ রাতে ঠান্ডা বাতাস শরীরে লাগতে শরীরটা রীতিমতো কেঁপে উঠতে লাগলো। অন্ধকার তখনও চারপাশটা মুড়িয়ে রেখেছে। ছাদের ওপর পায়চারি করে বেড়াচ্ছি। হঠাৎ ঘুরে দাঁড়াতেই একটা নারী মূর্তি সামনে দেখতে পেয়ে হকচকিয়ে উঠে সরে গেলাম। সেই নারী মূর্তিটাকে দেখে মনে হলো এই আর কেউ নয়, দিন রাতে দেখা সেই নারী বটে। আমার দিকে তার শুকনো জরাজীর্ণ হয়ে যাওয়া হাত দুটো বাড়িয়ে ধরে করুণ সুরে কাঁদতে লেগেছে অনবরত। এই কান্নার মানে কি আদৌ বুঝলাম না আমি, তবে কান্নার মাঝে যে এক তীব্র বেদনা লুকিয়ে আছে সেটা স্পষ্ট বুঝতে পারলাম। সাহস করে এবার সেই নারী মূর্তিটার দিকে এগিয়ে গেলাম। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে আপনি? এভাবে কাঁদছেন কেন? কথাটা বলতেই সেই নারী আবার কান্না থামিয়ে ক্ষিপ্র কণ্ঠে বলে ওঠে, বাঁচতে চাইলে ওই খাটটাকে ফিরিয়ে দিয়ে আয়, ওই খাটে আমি কাউরে ঘুমাইতে দেব না। কথাগুলো বলি ভয়ঙ্কর একটা শব্দ করে হাসতে লাগলো সেই নারী মূর্তিটা। নিস্তব্ধ রাতের আধারে সেই হাসির শব্দ যেন আমার দেহ থেকে প্রাণ ভোমরা বেরিয়ে যাওয়ার উপক্রম করছে। তখনই শরীরের স্নায়ু কোষগুলো ক্রমশই অবশ হয়ে আসতে লাগলো। পা তুলে আর সিঁড়ি ভেঙে নিচে নামবার মতো শক্তি পাচ্ছিলাম না আমি। সেই নারী মূর্তির সামনে মাথা ঘুরে গিয়ে পড়ে গেলাম থপ করে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো, দেখি আমি আমার ঘরে সেই খাটটাতেই শুয়ে আছি। আমার জ্ঞান ফিরতেই ধরফর করে উঠে বসলাম। বাড়িওয়ালা রমেশবাবু এবং তার স্ত্রী আমাকে শান্ত করলো। তাদেরকে দেখে মনে কিছুটা সাহস ফিরে এলো আমার। আর মনে মনে ভাবতে শুরু করলাম, তাহলে এখনো আমি বেঁচে আছি। রাতে ওই ছায়ামূর্তিটা আমাকে প্রাণে মারেনি। নিজেকে সামলে নিতেই রমেশবাবু জানতে চেয়ে বললেন, তুমি ঠিক আছো তো বাবা? কি হয়েছে তোমার? তোমার কাকিমা ভোরে ছাদে হাঁটতে গিয়ে দেখলো তুমি ছাদের একপাশে জ্ঞান শূন্য হয়ে পড়ে আছো। না কাকু, তেমন কিছু না, আসলে রাতে ঘুম আসছিল না তো, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম ছাদে গিয়ে। পরে হঠাৎ করে মাথাটা ঘুরে গিয়েছিল হয়তো, তারপর আর কিছু মনে নেই আমার। ও আচ্ছা, তা এখন সুস্থ লাগছে তো? অবশ্য ডাক্তারকে সংবাদ দিয়েছি এই এলো বলে। না কাকু, আমি একদম ঠিক আছি। কেন খামোখা কষ্ট করে ডাক্তার গেলেন আবার? রমেশবাবু এবার আর কিছু বললেন না। পাশে দাঁড়িয়ে থাকা কাকিমা মমতাময়ী কণ্ঠে বলে উঠলেন, বাবা তুমি বিশ্রাম করো, আর কোনো কিছু দরকার পড়লে কিন্তু অবশ্যই বলবে আমাকে। আমি ঘাড় নাড়িয়ে হ্যাঁ সুযোগ উক্তি করতেই দুজনে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি বসে বসে একদৃষ্টে আবার খাটটাকে দেখতে লাগলাম আর মনে মনে ভাবলাম, তাহলে কি সব গন্ডগোল এই খাটটার ভিতরে? সঙ্গে সঙ্গে ঠিক করলাম, এই অপয়া খাটটাকে আর ঘরে রাখা চলবে না। আজই এই খাটটার বিক্রেতার কাছে গিয়ে যেন তেন বুঝিয়ে খাটটাকে আবার ফেরত দিয়ে আসতে হবে। নিজে বাঁচলে বাপের নাম। জমিদারি খাটে ঘুমিয়ে শেষমেশ প্রাণ খোয়ানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার। সেই দিন খানিকটা বেলা হলে গৌহাটে গেলাম সেই খাট বিক্রেতার খোঁজ করতে। একজন তার ঠিকানা দিল
আর আমি সেই ঠিকানা অনুযায়ী সেই খাট বিক্রেতার বাড়ি গিয়ে জানতে পারলাম তিনি গ্রামের বাড়িতে গিয়েছেন, 2-3 দিনের ভেতরেই চলে আসবেন। তবে ভদ্রলোকের গ্রামের বাড়ি কোথায় তা কেউই বলতে পারলেন না। অগত্যা আবার হতাশ হয়ে বাড়ি ফিরে আসতে হলো আমাকে। অফিস কামাই হওয়াতে সেদিন পুরো সময়টাই ঘরে কাটিয়ে দিল। বাড়ি বলে কাকিমা কোনো কিছুই রাদ্দা দিলেন না আমাকে। আর এসে বললেন একটা দিন তাদের সাথেই খেতে। অগত্যা পুরো সময় টুকিটাকি কাজ আর ওই খাটটাকে আর কিছু নিখুঁত করে দেখলাম সেদিন। আসলে কি খাটটার জন্য এইসব হচ্ছে? গত রাতের মেয়েটাই বা কে ছিল? কেনই বা বলছিল ওই খাটে সে কাউকে ঘুমাতে দেবে না? বেশ কিছু প্রশ্ন জড়ো হচ্ছিল মস্তিষ্কে। হয়তো গ্রাম থেকে ওই লোকটা ফিরে এলে তার সাথে কথা বলার পর কিছু জানলেও জানতে পারা যাবে। খাটের আসল রহস্যটা জানার এক অদম্য কৌতূহল আমার ভিতরে চেপে বসলো। তার মানে খাটটাকে এখনো ফেরত দিয়ে আসিসনি? না রে, আমার কৌতূহলী মন আমার এই কাজটা আর করতে দেয়নি। তারপর কি হলো তাহলে? আমি একা মানুষ ভাই। নতুন ঘরে ওঠার পর থেকে ঘরটাকে তেমন গোছগাছ করার সুযোগ পাইনি। তাই সেদিন ঘরটাকে গোছগাছ করার সময় খাটের পায়ার এক পাশে একটা নম্বর দেখতে পেলাম। খানিকটা অবাকই হয়েছিলাম আমি। ধারালো কিছু দিয়ে পায়ার ওপর দিকে খোদাই করে একটা ইংরেজি সাল লিখে রাখা আছে। তবে আরো অবাক হলাম সালটাকে দেখে। 1924 খ্রিস্টাব্দ। তার মানে খাটটার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। শতাব্দী পুরনো একটা খাট এখনো এতটা নিখুঁত আর অক্ষত অবস্থাতে থাকতে পারে, সেটা ভেবেই আরও একবার অবাক হয়ে গিয়েছিলাম সেদিন। ঘড়ির কাঁটার সাথে সাথে দিনের আলো ফুরিয়ে আবার রাত নামতে শুরু করলো। তবে আমার মনের আতঙ্কটা ক্রমশই বেড়ে চলল। রাত নামতেই আরও সেই নারী মূর্তির নিজের তাণ্ডব শুরু করবে। জানি না আজ রাতে আবার কোন ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হতে হবে আমাকে। এই ভেবেই বুকটা ঢিপ ঢিপ করে উঠল। অনেক কিছু ভাবতে ভাবতে হঠাৎ চোখটা লেগে গেছিল আমার। কিন্তু সেই একইভাবে প্রথম 2 দিনের মতোই তৃতীয় রাতেও ঘুম ভাঙলো ঠিক বাকি 2টো রাতের মতোই। ঘড়িতে 2টো বাজে। আজকে কোনো কিছু টানার শব্দ নয়, ঘুম ভাঙলো একটা নারী কণ্ঠস্বরে। আমার মনে হলো যেন ঘরের ভিতরে ঠিক আমার পায়ের কাছে কেউ ঘুমড়ে ঘুমড়ে করুণ সুরে কাঁদছে। প্রবল কান্নার মাঝে মধ্যে তার যেন দম আটকে যাচ্ছে। পরপর 2টো রাতেই এত ভয়ঙ্কর সবকিছু দেখেছি সম্মুখীন হতে, তাই সেদিন রাতে আর তেমন গায়ে মাখলাম না বিষয়টা। নিজেকে যতটা স্বাভাবিক রাখা যায় ততটাই রেখে জিজ্ঞাসা করলাম, কে তুমি, কি চাও? কথাটা বলার পর দেখলাম কান্নাটা থেমে গেল। কিছুক্ষণ চুপচাপ বিছানার ওপর বসে থেকেও কোনোরকম উত্তর না পেয়ে আমার চোখ বুজে যাচ্ছিল বারবার। 2 দিন ঘুম নেই চোখে, শরীরেরই বা দোষ কি? শুয়ে পড়বো ঠিক করছি, এমন সময় আবারও কানে ভেসে আসলো সেই নারী কণ্ঠের করুণ সুরে কান্নাকাটির শব্দ। এবার ব্যাপারটাতে বড্ড রাগ হচ্ছিল আমার। মনে মনে ভাবছিলাম, এসব হচ্ছেটা কি আমার সাথে? দিনের বেলায় বসের চিল্লাচিল্লি আর রাতে আবার এই সব। একটু শান্তির জন্য তো মেস ছেড়ে এই এক কামরার ঘরটা নিয়েছিলাম, শান্তি কোথায়? মনের ভেতর একরাশ ক্ষোভ নিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়াতেই কান্নার শব্দটা আবার থেমে গেল। দেখলাম খাটের পাশটাতে একরাশ নিকশ কালো জমাট অন্ধকার। কিন্তু এবার আর নিজেকে থামালাম না। উঠে গিয়ে সুইচটা অন করে রুমের এদিক সেদিক খাটের নিচ সহ ছোট্ট বারান্দা সবটা খুঁজলাম, কিন্তু কোথাও কেউ নেই। রাগে এবার মেজাজটা আরো খারাপ হয়ে গেল। মনের মাঝে রাজ্যের সমস্ত ক্ষোভ দমিয়ে রেখে লাইটটা চালু রেখেই বিছানায় গিয়ে আবার শুয়ে পড়লাম। বালিশে মাথায় দেওয়ার কিছুক্ষণ পরেই দেখলাম দেওয়ালের গায়ে লাগানো বাল্বটা অদ্ভুত একটা শব্দ করে কাঁপছে আর দীপ দীপ করে জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। মনের ভেতর অনেকটা বিরক্ত নিয়ে চেঁচিয়ে উঠেছিলাম, মরার বাল্বটার আবার কি হলো?
কথাটা বলে বিছানা ছেড়ে উঠতে যাব, ঠিক তখনই আলো আঁধারের মাঝে মনে হলো আমার ঘরটা বদলে যাচ্ছে ধীরে ধীরে।